ছেলের বউ চেয়েছিলে না মা? এই নাও বউ। জোর করে বিয়ে করেছি। তাই বলে যে এমন একটা মেয়েকে নিয়ে সংসার করব, সেটা ভেবে থাকলে তুমি ভুল মা। ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। আমি আজই কানাডায় ফিরে যাব। সবেমাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছে নভান শাহরিয়ার। তার এমন কথা স্তম্ভিত হতভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য, সাথে তার সদ্য বিয়ে করা নতুন বউও। ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল সে। নিজের কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায়। দুহাতে লেহেঙ্গা ধরে রুম থেকে বেরিয়ে যায় সে। দোতলার করিডোরে আসতেই দেখতে পায় রকচটা তার সেই সুদর্শন স্বামীকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে। নাভানের এই কথার মানে ধরতে পারছে না কেউই। সে তো মাত্র বিয়ে করলো, তাহলে কি মজা করছে নাভান? কিন্তু নাভানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো। ভেতরে রাগ পুষে গম্ভীর মুখে ছেলের দিকে এগিয়ে যায় সোহানা মির্জা। কঠোর গলায় বলে ওঠে, এসব কি বুঝো তুমি নাভান? যাও বাসর ঘরে, ইনায়া তোমার জন্য অপেক্ষা করছে। বাসর? ছে, তুমি ভাবলে কি করে আমি এখন ওই রুমে যাব? চোখ মুখ গম্ভীর করে মায়ের ডাকে কুটিল দৃষ্টিতে তাকায় নাভান শাহরিয়ার। এক পলক সোহানা মির্জার দিকে তাকিয়ে বিকট শব্দে গা দুলিয়ে হেসে ওঠে সে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার। সহজাই তার মায়ের দিকে আঙুল তুলে মুখে হুঙ্কার দিয়ে বলে, তুমি কি ভেবেছো সোহানা মির্জা? আমি তোমার হাতের পুতুল? ন, বিয়েটা তো আমি করেছি তোমাদের শিক্ষা দিতে, চরম প্রতিশোধ নিতেই করেছি। নাভান, কি বলছিস এসব? এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল নাহিদ মির্জা ও তার মা আয়শা মির্জা আর নাভানের ছোট বোন নিধি। তার পাশে দাঁড়ানো নাভানের ছোট চাচা আর তার বউ নিপা। কারো মুখে কোনো রাগ নেই। নাভান যে এমন করবে আগে থেকেই নাহিদ মির্জার কিছুটা আন্দাজ হয়েছিল তার। কিন্তু স্ত্রীর জেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার। নাভানের দিকে তাকিয়ে খেকিয়ে উঠলেন তিনি। এটা কোনো ছেলে খেলা নয় নাভান। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি। ইনায়ার মতো একটা এতিম মেয়ের জীবন তুমি নষ্ট করবে? তাই তাহলে আমার আর অদিতের জীবনটা কেন নষ্ট করলে তোমরা? ওয়াই? আনসার মি। বিকজ হি ইজ এ প্রস্টিটিউট। সে ইনায়ার নখেরও যোগ্যতাও রাখে। স্টপ মা। সোহানা মির্জার কথার প্রেক্ষিতে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে ওঠে নাভান। চোখ দিয়ে তার আগুন ঝরছে, যেন সব কিছু তছনছ করে ফেলবে। টি টেবিলটা লাথি মেরে উল্টে দেয় সে। মুহূর্তেই সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর একবারও অতিথিকে নিয়ে বাজে কথা বলতে আমি যে কি করব, আই ডোন্ট নো মাইসেলফ। কি করবে তুমি বলো? কি করবে? বিয়ের আগেই যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদের তো প্রস্টিটিউটই বলে, তাই না? রক্ত চোখ খুঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে নাভান। পেশিবহুল দেহটা ফুলে ফেপে ওঠে যেন। মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়ত নির্ঘাত। সোহানা মির্জা কুটিল হেসে বলে ওঠে, তুমি ভাবলে কি করে নাভান? তোমার ওই 2 টাকার রক্ষিতাকে আমি মির্জাবাড়ির বউ করে আনবো? শুনে রাখো, এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেলে রুমের বেড পর্যন্তই শোভা পাবে, মির্জা বাড়ির বউ হিসেবে না। সোহরা মির্জার কথায় বাড়ির সকলে ভয়ে নাভানের দিকে তাকায়। নাভানকে এখন হিংস্র বাঘের ন্যায় লাগছে। দুহাতে মাথায় নিজের চুল চেপে ধরে সে কিছুতেই রাগ কমাতে পারছে না। ইনায়া ব্যতীত নয়নে তাকিয়ে আছে স্বামী নামক মানুষটার জীবনে অন্য নারী। সে আর ভাবতে পারছে না কবুলের জোর এতটাই যে 3 ঘন্টা আগেই সে না দেখা অজানা মানুষটাকে 3 কবুল বলে আপন করে ফেলেছিল। আয়শা মির্জা এবার দোতলার করিডোরে তাকায় ইনায়াকে দেখে নিধিকে বলে তাকে ঘরে নিয়ে যেতে। নিধি উপরে উঠে আসে। ইনায়ের দিকে তাকিয়ে তার বদ্ধ মায়া হয়। এমন আসমানের হুরকে তার ভাই অবজ্ঞা করছে। ইনায়াকে কি বলে সান্ত্বনা দেবে তা সে জানে না। বিধ্বস্ত ইনায়ের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, চলো ভাবি। ঠায় দাঁড়িয়ে রইল সে, নড়ল না একটু। আয়শা মির্জা এবার ছেলের বউয়ের কাছে উঠে আসে সে। মুখটাকে বিকৃত করে বলে ওঠে, যা নয় তা মুখে আসছে বড় বৌমা। বলি, এখানে যে স্বামী, দেবর, মেয়ে, শাশুড়ি আছে, ভুলে গেছো? নতুন বউটা যদি এসব শোনে তার কি হইব? আর দাদুভাই কি চাই তোর এখন? তুই যেটা বলবি সেটাই হবে। নাওয়ান মায়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, তুমি আমার মা না হলে তোমাকে এতক্ষণে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। সোহরা মির্জা তাকিয়ে আছে তার ছেলের দিকে।
এই এক অদিতির জন্য আজ তার মাকেও সে এইসব কথা বলছে। নাহিদ মির্জা এবার অনেক রুষ্ট হয়ে যায়। কি করবেন তিনি? নাওয়ানের চাচা নওয়াজ মির্জা এবার নীরবতা ভাঙে। তড়িৎ গতিতে নাওয়ানের সামনে এসে দাঁড়ায় সে। সম্বিত হয়ে বলে, তুমি বেশি হাইপার হয়ে যাচ্ছ না নাভার? মেয়ের সাথে এভাবে কথা বলছো তুমি? বিষয়টা শান্তভাবে বসে ভাবো। তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। তিন কবুল বলে একটা মেয়ে স্বীকার করছে তুমি। নাওয়ান সোহানা মির্জার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, কানাডা থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলেছো আমি তাই করেছি। তুমি বলেছো অদিতিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে। আমি তাকে না দেখেই তোমার কথা মতো বিয়ে করেছি, কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি। তাই আর কোনো কথা আমি তোমার রাখবো না। চকিতে সোহানার সামনে তাকিয়ে কর্কশ গলায় বলে, ইনায়ার বাবা মায়ের মৃত্যুর আগেই তাদের সাথে আমি তোমার আর ইনায়ার বিয়ে ঠিক করে রেখেছিলাম। যেভাবেই হোক আমি সেটা রেখেছি। এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী, তার সাথেই তোমার থাকতে হবে। নাওয়ান মুখে চ শব্দ করে উঠল যেন। বাঁকা হেসে পরিবারের প্রত্যেকটা লোকের দিকে তাকিয়ে বলে ওঠে, একটু পরেই আমার ফ্লাইট, আমি কানাডায় ফিরে যাচ্ছি। সবাই যেন একটু ততস্থ হলো ভয়ে। চলে যাবে মানে কি? আয়শা মির্জা এবার কাতর কণ্ঠে বলে ওঠে, 7 বছর পরে দেশে আসলি আর 7 দিন না থাকতেই চলে যাবি? সব তোমার দোষ সোয়ানা, তোমার জন্যই এত ঝামেলা। তুমি চুপ করো আসো। আর মা, তোমার ভালো ছেলে, আমি তোমার কথাই রাখবো। করবো না অতীতকে বিয়ে। তাহলে কানাডায় যাচ্ছ কেন? বিকজ আমি আর অতীতে উইল লিভ টুগেদার। কথাটা যেন বিশাল বড় লিভিং রুমে বিস্ফোরণ ঘটালো। সবাই অবাক হয়ে দেখছে নাওয়ানকে। ছেলে বিদেশি কালচার সবই আয়ত্ত করে ফেলেছে। মা বিয়ে করতে দেয়নি বলে বিয়ে ছাড়াই থাকবে সে। নাহিদ মির্জা এবার রাগান্বিত হয়ে বলে, পাগল হয়েছে? ঘরে বউ রেখে বিদেশে মেয়ে নিয়ে পড়ে থাকবে? এতই যখন অদিতিকে ছাড়তে পারবে না, তাহলে ইনায়াকে বিয়ে করতে মত দিলে কেন? ও বাবা, ম্যারেজ ইজ নট দ্যাট ইম্পর্টেন্স, অনলি ইফ উইথ বোথ এগ্রি। আর রইল ওই মেয়েটাকে বিয়ে করার কথা, ওটা মা আর ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল। সে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল, আর মা সে মেয়েটাকে বউ হিসেবে চেয়েছে, সেটাও দিলাম। সৎবোধ। তুমি থাকো তোমার মির্জাবাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে, সেটাই তো চেয়েছো। সোহানা মির্জা অবাক হয়ে তাকিয়ে রইল নাভানের দিকে। বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার ছেলে নিজের কালচারটাকেও বদলে ফেলেছে। তিনি নিজেকে যেন এই মুহূর্তে অনেক অসহায় মনে করছে। ধপ করে সোফায় বসে পড়েন তিনি। নিজ হাতে একটা বাচ্চা মেয়ের জীবনটা তিনি নষ্ট করে ফেলেছে। কি করবেন তিনি এখন? নিপা এক গ্লাস পানি এনে সোহানাকে দেয় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে, ভাবি, আপনি নিজেকে এখন ঠান্ডা রাখুন, ধৈর্যহারা হবেন না। ইনায়াকে সামলাবে কে? এতটুকু মেয়ে এত বড় ধাক্কাটা সামলাতে পারবে না। সোহানা এক পলক তাকায় নাভানের দিকে। নাহিদ মির্জা কঠোর গলা জিজ্ঞেস করে, এটাই তোমার শেষ কথা নাবান? বাবা, আমি আসছি। আমার ফ্লাইটের সময় হয়ে আসছে। সবাই যেন পাথর মনে নয়। এমন খুশির মাঝে এটা যেন কাম্য নয়। গটগট পায়ে বেরিয়ে যায় নাভান শাহরিয়ার। আধারের আলো গভীর হলেও চারপাশে বাড়ির লাইটিংয়ের আলো কাঁচা ফুলে সজ্জিত মির্জা বাড়ির প্রতিটি কোণায়। তখনই নুপুরের ঝংকার আওয়াজ আর এক বুক ফাটা কিশোরীর করুণ আর্তনাদ সব মিলিয়ে কেঁপে ওঠে যেন মির্জা ভিলা। নিশুতি রাতে গগন বিহারী এক করুণ পাখির আর্তনাদ কি শুনতে পেয়েছিল পুরুষটা? নাকি শুনলেও হৃদয় কাঁপতে পারেনি সেই কান্না? কোনোরকম দৌড়ে সেই রুমে প্রবেশ করল ইনায়া। তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। নিজেকে কোনো রকমই মানাতে পারছে না সে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি এসেছিল সে, কিন্তু স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে এলো। মা বাবা তাকে কেন নিয়ে গেল না তাদের সাথে? চোখ ঘুরিয়ে রুমটাতে চোখ বুলায় ইনায়া। সারা রুমে রজনীগন্ধা, গোলাপের মৌ গন্ধ ভাসে। মিডল বেডটাতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বেডের দু সাইডে বড় পাত্রের মাঝে পানিতে গোলাপ ছিটিয়ে ছোট ইলেকট্রনিক লাইট জ্বালানো। সব কিছু দেখে ম্লান হাসলো ইনায়া। কিসের জন্য এসব আজকে? তার মতো এমন লাঞ্ছিত কোনো বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না। তার স্বামী অন্য পরনারীর প্রতি আকৃষ্ট। কথা মনে আসতেই মাথাটা ধরে এলো তার।
মুহূর্তেই পুরো ঘরে ধ্বংসকার্য চালালো সে। কেউ আসলো না থামাতে। তাতে যদি অষ্টাদশী কন্যার মন শান্ত হয় একটু। ভোরে ফোনের শব্দে ঘুম ভাঙে ইনায়ার। শোয়া থেকে উঠিয়ে মাথা চেপে ধরে সে। অজস্র যন্ত্রণা হচ্ছে যেন। ভালো করে চোখ মেলে পুরো ঘরে চোখ বুলায় ইনায়া। ফুল, বই, নানা ধরনের জিনিসপত্র মেঝেতে পড়ে রয়েছে। নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কালকের লেহেঙ্গাটা এখনও গায়ে জড়ানো। জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে তার। এই ছোট্ট জীবনে অনেক কিছুই উপলব্ধি করেছে ইনায়া। হঠাৎ করে ফোনটা আবার বেজে ওঠে। ইনায়া ফোনটা মেঝে থেকে ওঠায়। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, ফুলসজ্জা কেমন গেল মিস ইনায়া? ওহো, সো সরি মিসেস ইনায়া। কে আপনি? আপনার সতীন মিসেস ইনায়া। ভ্রুকুটি কিঞ্চিত করে ইনায়া। মেয়েটা কে হতে পারে? কণ্ঠটা চেনা চেনা লাগছে তার। কিছুক্ষণ চুপ করে অকপটে জিজ্ঞেস করে ওঠে, অদিতি আপু তুমি? যাক বাবা, তাহলে চিনতে পেরেছিস তুই? কিসের জন্য ফোন দিয়েছে তুমি? মুখটা গম্ভীর করে ইনায়া। অপর পাশে অদিতি একটু হেসে গম্ভীর স্বরে বলে, বিয়ে করেছিস শুনলাম, কিন্তু কি করলি? এখন বুঝতে পারবি সব। আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা। লিসেন, আমার আর নাভানের সম্পর্ক অনেকটা গভীর। কতটা গভীর নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তুমি আমাকে আগে কেন বলনি? কান্নারত গলায় বলে ওঠে ইনায়া। আসল কথা কি জানিস, আমার তোকে খুব কাঁদাতে ইচ্ছে হয়েছে, তাই বলিনি। বুঝলি বাবু? কেন করছো এইসব বলো? আজকে আর কথা বলার মুড নেই ইনু। তোর বরটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছাতে হবে আমায়। তার আগে একটু স্কিন লিপস কেয়ারও করি একটু, কারণ নাভান এসেই আমার ওষ্ঠদয়ে হামলা দিবে। অ্যান্ড হার লিপস আর ভেরি সুইট টু মি। বাই। কাঁদতে থাকে ইনায়া। অদিতি তার ফুফুতো বোন। তারা কানাডার সিটিজেন। অনেক ছোটবেলায় তাদের সাথে দেখা হয়েছিল ইনায়ার। মাঝে মধ্যে ফোনে কথা হতো সবার সাথে। তাদের অ্যাক্সিডেন্টেও মা বাবার মুমূর্ষু অবস্থায়ও তার ফুপি ভাই দেখতে আসেনি, এমনকি মৃত্যুর দিনও না। মা বাবা হারিয়ে ইনায়া যখন পাগল প্রায়, তখন তার পাশে দাঁড়ায় সোহানা মির্জা। সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। ফোনের স্ক্রিনে স্বামীর সাথে অন্য মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে রইল ইনায়া। ফর্সা মুখশ্রী টুকটুকে লাল হয়ে রয়েছে তার। লাল ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে তার। সব কিছু অসহ্য লাগছে তার কাছে। নাভান আর অদিতির বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে অদিতি। ইনায়া ভাবতে পারছে না কতটা নির্লজ্জ হলে কেউ এইসব করতে পারে। বুকটা প্রায় জ্বলে যাচ্ছে তার। নাভান তার স্বামী, সে কী করে তার স্ত্রীর অধিকার অন্য কাউকে দিতে পারে? কিন্তু নাভান তো তাকে স্ত্রী হিসেবেই মানেনি। কথাটা মনে হতেই নিজের জন্য বিদ্রুপের হাসি দিল ইনায়া। তার মুখটাও তো দেখেনি তার স্বামী। চকিতে চোখের সামনে একটা ক্লিপ ভেসে ওঠে ইনায়ার। নাভান আর অদিতির চুম্বকীয় একটি ক্লিপ। রাগে ফোনটা দরজার দিকে ছুঁড়ে মারে সে। এতক্ষণ ফ্লোরে হাঁটু গুজে বসেছিল ইনায়া। সকালে নিধি এসে তার কাপড় বদলিয়ে একটা শাড়ি পরিয়ে দিয়ে গিয়েছিল। নিপা এসে অনেকবার খাবারের জন্য জোরাজোরি করলেও কিছুই মুখে দেয়নি সে। অনুভূতি শূন্য হয়ে বসেছিল পুরোটা সময়। এত কিছুর ভেতর একবারও সোহানা মির্জা ইনায়ার কাছে আসেনি। হয়তো কিছু অপরাধবোধ তাকে নিস্তব্ধ করে দিয়েছে। বসা থেকে উঠিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় ইনায়া। কালকের ঘটনা কম বেশি প্রতিবেশীদের কানে পৌঁছে গেছে। তার প্রায় দল ধরে আসছে মির্জাবাড়ির প্রাঙ্গণে। ইনায়াকে দেখার অনেক কৌতূহল তাদের মনে। মির্জাবাড়ির এত স্বনামধন্য লোকদের এমন ঘটনা তাদের মুখে মুখে উপচে পড়ছে যেন। নিচ থেকে কিছু মহিলাদের কথাও শুনতে পায় সে। হঠাৎ করেই ইনায়ার পা ধরে লুটিয়ে পড়ে একজন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয় ইনায়া। সামনে তাকিয়ে সোহানা মির্জাকে দেখে তার পা জড়িয়ে কাঁদছে তিনি। একটু দূরেই তার ফোন হাতে দাঁড়িয়ে আছে নাহিদ মির্জা। ইনায়া চটজলদি সোহানা মির্জার সামনে বসে পড়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কি করছো মামুনি? তোমায় এমন মানায় না। মারে, ক্ষমা করে দে আমাকে। আমি স্বার্থপরের মতো তোর জীবনটাকে নরক বানিয়ে দিলাম। তুমি ক্ষমা কেন চাইছো? ক্ষমা আমার তোমার কাছে যাওয়া উচিত। আমার কারণেই তোমার ছেলে বাড়ি ছেড়েছে। ওর কথা আর বলবে না ইনায়া। ওকে আমি আর নিজের ছেলে বলে সোহানা মির্জার কঠিন মুখে তাকিয়ে রয় ইনায়া। কি বলবে এই কথার প্রেক্ষিতে?
আজ বা কাল নাভান ঠিক বাড়িতে ফিরে আসবে, তখন কেউ আর রাগ করে থাকতে পারবে না। ইনায়া নাহিদ মির্জার দিকে তাকাতেই তার হাতে নিজের ফোন দেখতে পায় সে। কণ্ঠে বিচলিত হয়ে সে দুজনের দিকে তাকিয়ে বলে, অদিতি আপুর ব্যাপারে তোমরা আগে থেকেই জানতে, তাহলে আমায় কেন বলনি আগে? আর এই বিয়ে কেন হতে দিলে তোমরা? সোহানা মির্জা মাথা নুইয়ে বসে থাকে। নাহিদ মির্জা তাদের পাশে এসে বসে। ইনায়ার মাথায় হাত রেখে বলে, আমরা অদিতির ব্যাপারে জানতাম, কিন্তু ব্যাপারটা যে এত খারাপ হবে তা কখনো না। তুমি ভাবলে কি করে ওই রকম বাজারে মেয়েকে আমি এই বাড়িতে মেনে নিতাম? স্ত্রীর কান্নারত কঠোর চোখে তাকিয়ে সে বুঝতে পারল পুত্রের প্রতি তার অসীম ঘৃণা বিরাজ করছে। নাহিদ মির্জা সোহানাকে আর কিছুই বলতে পারল না। সোহানা ইনায়ার হাত ধরে বলে ওঠে, আজকে থেকে তুমি আমার পরিচয় বাঁচবি আমার মেয়ে হয়ে। নাভান শাহরিয়ারের নাম হৃদয় হতে মুছে ফেলো। জানি কষ্ট হবে, কিন্তু তোমাকে করতেই হবে। বলেই তিনি ইনায়ার হাত ধরে নিচের দিকে অগ্রসর হলেন। এত কষ্ট কি করে ভুলবে সে? স্বামী নামক মানুষটিকে কি ভোলা এত সহজ হবে? এমন এতিম মেয়ে বিয়ে করালে তো এমন হবে আয়েশা আপা। এমন শিক্ষিত ছেলের জন্য এমন মায়া যায় না। এই মেয়েকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করেন, নইলে নাতি সারা জীবন বিদেশেই পড়ে থাকবে। দুজন মহিলা আয়েশা মির্জাকে এইসব কথা বলছিল। আয়েশারও তাই মনে হচ্ছে। ইনায়া বাড়িতে থাকলে নাভান কখনোই ফিরে আসবে না। সে সোহানার সাথে নিশ্চয়ই কথা বলবে। নিচে নামতেই মহিলাদের কথা শুনতে পেলেন সোহানা আর ইনায়া। ইনায়া মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে থাকে। সবার দৃষ্টি এখন তার দিকেই নিযুক্ত। সোহানা সবার দিকে তাকিয়ে বলে ওঠে, ইনায়া এখন থেকে এই বাড়িতেই থাকবে। কোন পরিচয়ে তোকে এখানে রাখবে বৌমা, যেখানে নাভান তোকে অস্বীকার করেছে? নাভানের সাথে আমাদের সম্পর্ক কালকেই শেষ হয়ে গেছে মা। আর রইল ইনায়ার কথা, সে এই বাড়ির মেয়ের পরিচয়েই থাকবে। আয়েশা মির্জা এবার অনেকটা রুষ্ট হলেন। এভাবে তো চলবে না। সোহানার অতিরিক্ত রাগের কারণেই এসব হয়েছে বলে তার মনে হচ্ছে। গম্ভীর মুখে বলে ওঠে, আর পাগলামি করো না তুমি। তোমার এই জেদের কারণেই আজ এই অবস্থা। নামান ঘরের ছেলে ঠিকই বাড়ি ফিরবে। এর চেয়ে ভালো হবে তুমি ইনায়াকে তার মামার বাসায় দিয়ে আসো। ইনায়া এই বাড়িতেই থাকবে। এতে যদি কারোর সমস্যা থাকে সে নিজেই যেন নাভানের মতো চলে যায়, অন্যথায় আমি ইনায়াকে নিয়ে বেরিয়ে যাব। সবাই চুপ হয়ে যায় সোহানার কথায়। বাড়ির প্রতিটি সদস্য বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে, কিন্তু নাভানকে যে সোহানা সহজেই মাফ করবে না ঢের বুঝতে পারছে তারা। ইনায়া সোহানার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এই একটা মানুষ কতক্ষণ তার জন্য একাই লড়াই করবে? এর চেয়ে তার চলে যাওয়াই ঠিক। স্টার নাইট ক্লাব, কানাডা। ক্লাবের ভেতর খোলামেলা পোশাকে কয়েকদল যুবক যুবতীরা আনন্দে মেতে উঠেছে। জমকালো আয়োজন, চারপাশে নানা রকমের লাইটিং, হুইস্কির বোতল আর মিউজিক, সব মিলিয়ে এক অন্যরকম সন্ধ্যা। বার টুলে বসে ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে নাভান শাহরিয়ার। ফর্সা গায়ে জড়ানো কালো শার্ট শৈলে এঁটে আছে, তাতে তার পেশিবহুল হাত বিদ্যমান। চুলগুলো সুবিন্যস্তভাবে কপালে ছিটিয়ে আছে। আশেপাশের মেয়েরা এক প্রকার তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এখানে সে মোস্ট হট ব্যাচেলর হিসেবে পরিচিত। একের পর এক ড্রিঙ্কস করেই চলেছে নাভান। চোখ দুটো তার টুকটুকে লাল হয়ে আছে। বাড়ি থেকে আসার পর থেকে অশান্তিতে আছে সে। অফিস কাজ কিছুই ভালো লাগে না তার। মায়ের সাথে বেশি রুড হয়ে গিয়েছিল এবার, কিন্তু তার কাছে আর কিছু করার ছিল না। পিঠের উপর কেউ হাত রাখতেই পেছনে ফিরে তাকায় নাভান। একটা ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে অদিতি, মুখে তার চমৎকার হাসি। নাভানের হাত থেকে ড্রিঙ্কস গ্লাসটা নিয়ে নাভানের উরুর উপর বসে সে। দুহাত দিয়ে অদিতির কোমর জড়িয়ে ধরে নাভান। অদিতি নাভানের গালে হাত রেখে আদুরে গলায় বলে ওঠে, কি হলো তোমার? বিডি থেকে ফিরে এসে একদম বদলে গেছো তুমি। আই ডোন্ট নো, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। গাল থেকে অদিতির হাত সরিয়ে বলে উঠল নাভান। অদিতি কুটিল হেসে নাভানের কানে কানে স্লো ভয়েসে বলে ওঠে, ওকে, লেটস গো। কোথায়? তোমার অস্থিরতা কমাতে। নাভান অনেকটা বিরক্ত হয়ে অদিতিকে নামিয়ে দিল। দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে মাথা চেপে ধরে বলে, এসব ভালো লাগছে না অদিতি, চলো বাড়ি চাই। এই অস্থিরতা কি তোমার বউয়ের জন্য নাভান? চকিতে সামনে তাকিয়ে অদিতির মুখের গভীর দৃষ্টি ফেলল নাভান।
অদিতি গম্ভীর মুখে তাকিয়ে আছে তার দিকে। সহজে উত্তর দিতে পারল না নাভান। মনে করল সেদিন রাতের গগন বিহারী এক মেয়ের কান্না, যা তার পুরুষ মনেও নাড়িয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। তারপরও নিজের অ্যারোগ্যান্ট মনোভাব তাকে থামতে দেয়নি। ওটা ওই মেয়ের প্রাপ্য ছিল। ডোন্ট টেক ইট টু হার্ট। মনে হচ্ছে নাভান। বলেই উল্টো ঘুরে ক্লাবের বাইরে বেরিয়ে যায় অদিতি। নাভান বড় করে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়, তার সব কিছুই অসহ্য লাগছে। নাভান গাড়ি পার্কিং এরিয়ায় যেতেই দেখতে পায় অদিতি রাগ করে পেছনের সিটে বসে আছে। নাভান গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই আচমকা গাড়ি ব্রেক করল সে। গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসে অদিতির দিকে তাকালো সে। অদিতি বিরক্ত স্বরে বলে ওঠে, হোয়াট? গাড়ি বন্ধ করলে কেন? ডোন্ট মেস। বলেই অদিতির অতি সন্নিকটে চলে আসে নাভান। একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে বাড়ি লাগছে। একে অপরের দিকে তাকিয়ে থাকে নির্লিপ্তে। রাগ পড়ে যায় অদিতির। এই দূরত্বটুকু ঘুচে দেয় অদিতি। মিলিত করল একে অপরের অস্ত্রদয়। দু হাতে আঁকড়ে নেয় নাভান অদিতিকে। নীরব শুনশান রাস্তায় একপাশে দাঁড় করানো নাভানের কালো মার্সিডিস। মাঝে মধ্যে দু একটা গাড়ি আসা যাওয়া করছে। অদূরেই বন থেকে শোনা যায় কিছু অচেনা পাখির কলরব। তার সাথে শোনা যায় একজোড়া নরনারীর চিৎকার, যা এই শুনশান রাত গম্ভীর করে তোলে। ইনায়ের জন্য একটা নতুন রুম ঠিক করেছেন সুহানা। সে তাকে এখন নাভানের রুমেও থাকতে দেবে না পর্যন্ত। সুহানার ধারণা এই রুমে থাকলে নাভানের কথা আরও বেশি করে মনে পড়বে ইনায়ের। নাভানের রুমের দেয়াল জুড়ে বেশিরভাগ ছবি নাভানের। বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ঝোলানো আছে। ছেলে আসবে বলে সব মন দিয়ে সাজিয়েছিলেন সুহানা মির্জা। এতক্ষণ ধরে রুমটা ঘুরে দেখছিল ইনায়া। রুমে মিডল বেড রাখা, একপাশে কাভার্ড ও ফ্লোর টাচ বড় মিরর, আর অন্য পাশে বুক সেলফ আর টেবিল, সাথে বিশাল ফ্লোর লাগোয়া গ্লাসের বারান্দার দরজা। বেডের সামনাসামনি নাভানের বিশাল বড় একটা ছবি বাঁধিয়ে রাখা হয়েছে। ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ছবিতে ফর্মাল ড্রেসে মুস্কি হেসে দাঁড়িয়ে আছে নাভান। ইনায়া মুস্কি হেসে হাত বাড়ায় বা পাশটায়, আস্তে করে মাথা রাখে সেথায়। স্থানটা তো তারই, সে তো এই বা পাজরেরই তৈরি। এই জায়গা শুধুমাত্র তার। অবুজ মেয়ের মতো এক অষ্টাদশী কন্যা স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে নিজের অধিকার জানতে ব্যস্ত। বেকুল কণ্ঠে অবুজভাবে শোধায়, আপনি শুধু আমার নাভান, তাই না? আপনার বুকের বাঁ পাশটা আমার জন্য বরাদ্দ, শুধু আমার জন্য। বিড়বিড় করে বলে ওঠে ইনায়া, অথচ সে কি জানে তার বরাদ্দকৃত জায়গায় অন্য নারীর ঠাঁই দিয়েছে তার স্বামী। সে নারীকে বুকে নিয়েই সে এক আদিম খেলার মতো। জানা হয় না ইনায়ের। কানাডার রাজধানী অটোয়া। 4 ঋতুর দেশ কানাডা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস শীতকাল। এই 3 মাস হলো কানাডার শীতকাল। পুরো শীতকাল জুড়েই কানাডায় হয় প্রচুর তুষারপাত। এই সময় তাপমাত্রা থাকে খুবই কম, মাঝে মাঝে হয় তুষার ঝড়। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। সময়টা এখন জানুয়ারির মাঝামাঝি দিক। কুচি কুচি তুষারে ভরে আছে পুরো অটোয়া শহর। রাতের দিকে প্রচুর তুষারপাত হয়েছে। এখন কিছুটা কমে এসেছে। সকাল হতেই ব্যস্ত জনমানুষ নিজেদের কর্মস্থলে যাবার জন্য। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল সেট করছে নাভান শাহরিয়ার। পরনে ফর্মাল ড্রেস। আজকে তার ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। পরনের কালো শার্টটা বুকে পিঠে লেপ্টে আছে। 9টা মাস ধরে বাংলাদেশের সাথে তার কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে তার মার কথা খুব মনে পড়ে, কিন্তু ফোন করতে সাহস পায় না। হঠাৎ ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙে তার। ফোন হাতে তুলতেই অদিতির 240টা ফোন দেখতে পায় সে। মেয়েটা পাগল করে ফেলবে প্রায়। নাভান বিরক্ত নিয়ে সাইলেন্ট করে ফোন পকেটে ভরে। কালো কোটটা হাতে নিয়ে নিচে নেমে আসে। ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে পড়বে অফিসের উদ্দেশ্যে। খাবার সময় হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। নাভান অবাক হয়, এখন কে আসতে পারে। দরজা খুলতেই দেখতে পায় অদিতি দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা লং কোট। নাভানকে ঠেলে ভিতরে ঢুকে সে। নাভান দরজা লাগিয়ে দিয়ে আবার খেতে বসে পড়ে। অদিতি যেন তার সামনে অদৃশ্য। অদিতি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে নাভানের দিকে। আমাকে ইগনোর করছো কেন নাভান? কখন? গত 9টা মাস কি এটা বোঝার জন্য যথেষ্ট নয়? নাভানের মুখে কোনো রা নেই। সে চুপচাপ খেয়ে চলছে। অদিতির আগে হতভম্ব হয়ে আছে। নাভান 9টি মাস ধরেই তাকে বিভিন্নভাবে এড়িয়ে চলছে।
সে নাভানের মতিগতি কিছুই বুঝতে পারছে না। এত সহজে নাভানকে ছাড়বে না অদিতি। নাভান খাবার শেষ করে উঠে দাঁড়ায়, কালো কোটটা গায়ে জড়িয়ে গাড়ির চাবি হাতে সামনে এগিয়ে যায়। অদিতির রাগ এখন আকাশচুম্বী। সে পেছন থেকে নাভানের হাত টেনে ধরে। এসবের মানে কি নাভান? তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না নাভান। ফোন দিলে ফোন তুলছো না তুমি। লিসেন অদিতি, অফিসে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হাতটা ছেড়ে দাঁড়াও। আর তোমার ফোন খেয়াল করিনি আমি। ডোন্ট মেক এক্সকিউজ। এতগুলো ফোন মেসেজ কি করে তোমার অদেখায় থাকতে পারে বলো? নাভান এবার চুপ করে থাকে। অদিতির থেকে হাত ছাড়িয়ে বাইরে অগ্রসর হয়। অদিতি এবার আরও ক্ষিপ্ত হয়ে যায়। নাভানের সামনে দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে। আমাকে এতটা হালকাভাবে নিও না নাভান। আমি তোমার সেই অবলা বউয়ের মতো না। আমার সাথে চিট করলে আইনি ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। অদিতির কথায় মজা পেল যেন নাভান। ঠোঁট প্রসারিত করে হাসল। কি ব্যবস্থা নেবে তুমি? আমাকে ধর্ষণ করেছে, চিটিং করেছে, ব্লা ব্লা আরও কিছু। শোনো, তোমার মতো রোড সাইড প্রস্টিটিউটের মুখে এসব কথা শুনলে লোক উল্টে তোমার বদনাম করে দিবে। বলেই অদিতির হাত এক প্রকার ছুঁড়ে ফেলে নাভান। অদিতি এবার প্রচুর রাগে পাগল প্রায়। ব্লাডি বিচ, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। কথাটা বলতেই অদিতির মুখে সজোরে থাপ্পড় মারে নাভান। তৎক্ষণিক অদিতির গাল টিপে ধরে সে। অদিতির দম বন্ধ হয়ে আসে যেন। নাভান দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তোর মতো এমন রোড সাইড প্রস্টিটিউট হাত তুলে দিলেই নাভান শাহরিয়ার মির্জার সামনে হাজারটা চলে আসবে। তোর কোনো যোগ্যতাই নেই আমার সামনে দাঁড়ানোর। আর এই সস্তা মার্কা থ্রেড তোর সকল্ড বয়ফ্রেন্ডকে দিবি। আমার বলেই অদিতিকে ছেড়ে গদগদ পায়ে বাইরে এসে দাঁড়ায় নাভান। রাগে ভেতরটা ফুঁসছে তার। অদিতি কি ভেবেছে সে তার জন্য পাগল? এমন হাজারটা অদিতিকে ছাড়তে পারবে সে। অদিতি ছিল শুধু তার একাকিত্ব কাটানোর বস্তু। আজ পর্যন্ত কোনো মেয়ে তার মনে ঢুকতে পেরেছে কিনা সন্দেহ। রাগে অপমানে চোখ দিয়ে পানি পড়ছে অদিতির। বহু পুরুষাত্মক নারী অদিতি। শেষে নাভানের সাথে সম্পর্কে জড়ায় সে। এত সহজে নাভানকে হাতছাড়া করবে না অদিতি, কিছুতেই না। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। এর সাথে কেটে গেছে ইনায়ার জীবনে 9টি মাস। ভার্সিটির প্রাঙ্গণে শান বাঁধানো পুকুর পাড়ে বসে আছে সে। অপেক্ষা করছে নিধির জন্য। চোখ তার পুকুর পাড়ে শ্যাওলাযুক্ত পানিতে। সোহানা মির্জা তাকে নিধির কলেজে অ্যাডমিশন করিয়েছেন। ইনায়া আর নিধি পলিটিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের স্টুডেন্ট। একসাথে ভার্সিটিতে আসা যাওয়া তাদের। ইনায়া নাভানের কষ্টে সব কিছুই ছেড়ে দিয়েছিল প্রায়। সোহানা মির্জা তাকে জোর করেই পড়াশোনায় ফিরিয়ে এনেছে। তারপরও ইনায়া অতিষ্ঠ এইসবে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণায় কেটে যাচ্ছে তার দিনগুলো। মাঝে মাঝে তার নিজের কাছেই নিজেকে পাগল মনে হয়। ধৈর্যের বাঁধ ভেঙে আসে প্রায়। আশেপাশে তাকিয়ে থাকে নিধির খোঁজে। মেয়েটা তাকে এখানে বসিয়ে রেখে কই উধাও হয়ে গেল। বসা থেকে উঠিয়ে মাথায় কাপড় টানে। পরনে তার আকাশি কালারের চুড়িদার। সিঁড়ি বেয়ে উপরে আসে ইনায়া। তখনই দৌড়ে এসে ইনায়াকে জড়িয়ে ধরে নিধি। তারপর মুখে ভাবভঙ্গি বদলে পাপ্পি ফেস করে বলে ওঠে, সরি ভাবি, ওয়াশরুমে যা ভিড় তাই দেরি হয়ে গেল। মনে হয় মেয়েগুলো সকালবেলা তাদের বাড়ির ওয়াশরুম ব্যবহার করেনি, বুঝলে? হয়তো তোমার মতোই তারা ঘুম থেকে উঠে মুখও ধুতে পারে না। কথাটা বলে আপাত মস্তক নিধিকে দেখে নিল ইনায়া। পরনে কালো জিন্স আর নীল কুর্তি। মাথার চুলগুলো আউলো হয়ে পড়ে আছে। দু কাঁধে ঝুলানো মিকি মাউস ব্যাগ। আসার সময় চুলগুলোও বাঁধার সময় পায়নি নিধি। ঘুম থেকে উঠতে উঠতে ভার্সিটির সময় পার হয়ে যায় তার। মাঝে মধ্যে ইনা আশ্চর্য হয় খুব। নিধির মতো এমন অলস মানুষ দেখেছে বলে মনে হয় না ইনায়ের। আবার আমার কথা শোনাচ্ছ? থাক, চলো ফুচকা খেয়ে দুজনে বাড়ি চলে যাই। নিধির কথায় বাদ সাধে ইনায়া মাথা নাড়িয়ে বলে, এক্ষুনি তোমার ভাই আসবে নিধি, আমাদের না দেখতে পেলে বকা দেবে। ভাইয়া আস্তে আস্তেই চলে আসবো আমরা, চলো তো ভাবি। ইনায়ার হাত ধরিয়ে প্রায় টেনে হিঁচড়ে এগিয়ে যায় নিধি। ইনায়া ও তার সাথে তাল মিলায় ভার্সিটির বাইরের একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে তারা। নিধি প্রায় 4 প্লেট ফুচকা খেয়ে নিয়েছে আর মাঝে মধ্যে বলছে, এটাই শেষ ভাবি, আর খাবো না। ইনায়া শেষমেশ বিরক্ত হয়ে নিধির হাতে প্লেট রেখে দেয়। নিধি ঠোঁট উল্টে ফুচকার বিল দিয়ে ইনায়ার হাত ধরে হাঁটতে থাকে।
হঠাৎ করে ব্যাগে চোখ যেতেই চিৎকার দেয় ইনায়া। আচমকা নিধির চিৎকারে হক চুকিয়ে গেল ইনায়া। নিধি ব্যাগ হাতে বিলাপ করছে। আশেপাশে সবাই অদ্ভুতভাবে তাকায় নিধির দিকে। সবার মূল কেন্দ্রবিন্দু সে। ইনায়া ঝটপট জিজ্ঞেস করে, কাঁদছো কেন নিধি, কি হয়েছে? ভাবি আমার তুলতুলা। ব্যাগের দিকে ইশারা করে বলে নিধি। ইনায়া দেখে নিধির ব্যাগের সাইডে ঝুলানো ছোট্ট ছাইরঙা মাউস টেরি রিংটা নাই, যেটা সে অনেক পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছিল। নাম দিয়েছে তুলতুলা। ইনায়া বিরক্ত স্বরে বলে, এটার জন্য মাঝ রাস্তায় কাঁদছো তুমি? বোকা মেয়ে, বাসায় চলো, নতুন একটা কিনে নিও। না, আমার তুলতুলাই যাই। বলে সে উল্টো দিকে দৌড়ে গেল। ইনায়া আশেপাশে তাকিয়ে তার পিছু নিল। নিধির ধারায় এসব করা সম্ভব। অনেক কষ্টে নিধির নাগাল পায় ইনায়া। এটা এখন খুঁজলেই পাবে তুমি। রাস্তায় দাঁড়িয়ে বিশ্রী কাণ্ড করো না তো, চলো। ইনায়া রুষ্ট হয়ে বলল প্রায়। নিধি আর ইনায়া প্রচুর হাঁপাচ্ছে। নিধি কান্নারত অবস্থায় সামনে তাকিয়ে বলে ওঠে, ওই দেখো, পেয়েছি। ইনায়া নিধির দৃষ্টি অনুসরণ করতেই দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে ছাই রঙের কিছু একটা পড়ে আছে। নিধি আর ইনায়া সেদিকে যায়। নিধি অনেকটা উচ্ছ্বসিত হয়ে সেটা হাতে তুলে নেয়। চকিতেই তাদের দুজনের চোখ বড় হয়ে যায়। ইনায়া ওড়না দিয়ে ইতিমধ্যে নাক মুখ চেপে ধরে। বমি ঠেলে আসে তার, কারণ নিধির হাতে ছাই রঙের মরা চ্যাপটা ইঁদুর। ভেতরে পোকা কিলবিল করছে। নিশ্চয়ই গাড়ির নিচে পড়ে এটা ভর্তা হয়ে রয়েছে। নিধি খুশির জোরে না বুঝে এটাই ধরেছে। নিধির বিষয়টা মস্তিষ্কে আসতেই সেটা ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ সেটা গিয়ে পড়ে এক সাদা গাড়ির কাছে। আচমকা গাড়ির ব্রেক কষল একজন। গাড়ির সামনের কাছে কিছু একটা পড়েছে। গাড়িটা বন্ধ করে বেরিয়ে আসে এক যুবক। গন্তব্য তার নিধি আর ইনায়ের দিকে। নিধি চোখ মুখ কুঁচকে চিৎকার দিয়ে হাত ঝাড়তে শুরু করে। ইনায়া আর সহ্য করতে পারছে না। ভেতরটা তার উল্টি আসে প্রায়। হঠাৎ এক ভরাট কর্কশ কণ্ঠ কানে আসতেই চোখ তুলে তাকায় ইনায়া। সামনে দাঁড়ালো সুঠামদেহী এক পুরুষ। কুটকুটে কালো চোখের মণি জোড়ায় রাগের আভাস। গম্ভীর মুখ জোড়া যেন তপ্ত আগুন। বিরক্ত সহিত তাদের দিকে তাকিয়ে আছে। আসলে ঈশান ভাইয়া ওই ইঁদুরটা ভুলে। নিধির কণ্ঠ রুখে যায় ঈশানের দিকে তাকিয়ে। সে তৎক্ষণাৎ এক লাফানি বন্ধ করেছিল ঈশানের উপস্থিতি বুঝতে পেরেই। ঈশান ভ্রু কুঁচকে একবার নিধির হাতের দিকে তাকিয়ে তার গাড়ির দিকে তাকায়। মরা ইঁদুরটা এখন গাড়ির কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুহূর্তেই রাগটা বিশাল আকার ধারণ করে ঈশানের। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি হচ্ছে এখানে? বাদরের মতো লাফাচ্ছিস কেন নিধি? তোদের না ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম? ইডিয়েট একটা! কি হাল করেছিস গাড়ির? তোর মতো এমন নোংরা অস্বাস্থ্যকর মানুষ আমি দেখিনি। ঈশানের ধমক খেয়ে নিধির ঠোরজোড়া উল্টে এলো প্রায়। ইনায়া গাড়ির দিকে নজর দিতে এবার আর শেষ রক্ষা হলো না। রাস্তায় দাঁড়িয়ে মুখ ভরে বমি করে দিল সে। নিধি গিয়ে ইনায়ার পিঠে হাত বোলাতে শুরু করে। ইনায়া নেতিয়ে গেছে অনেকটা। ঈশান গিয়ে গাড়ির ভেতর থেকে পানির বোতল এনে ইনায়ার দিকে ধরে। চোখে মুখে পানি দিয়ে কুলি করে না ভাবি। ইনায়া একবার ঈশানের দিকে তাকায়। কালো চোখ জোড়া শান্তভাবে নির্লিপ্ত। শরীরে লিপটে আছে সাদা রঙের শার্ট। ঘামে জবজবে অবস্থা তার। শ্যামরঙা মুখটায় অস্থির একটা ছায়া। ইনায়া হাত বাড়িয়ে ধরে বোতলটা। সে এখন অস্থিরতা অনুভব করছে। এইভাবে বমি করে দেয় লজ্জাও লাগছে বেশ। চোখে মুখে পানি দিয়ে উঠে দাঁড়ালো ইনায়া। দেখলি তো, প্রথম আমার গাড়িটা আর এখন ভাবিকে, দুজনকেই অসুস্থ বানিয়ে ছেড়েছিস তুই। ঈশানের কথায় চোরা চোখে তাকায় নিধি। সে ঈশানের রাগ সম্পর্কে বেশ জানে। কত কথা যে বলবে ঈশান তার কোনো হদিশ নেই। তোর শাস্তি হলো আমার গাড়ি পুরোটা তুই পরিষ্কার করবি। বাদ দিন ভাইয়া, আমার খারাপ লাগছে, বাড়ি চলুন। ইনায়ার কথায় তার দিকে তাকালো ঈশান। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে প্রায়। অস্থির হয়ে ড্রাইভারকে কল করলো অন্য একটা গাড়ি নিয়ে আসার জন্য। শহরতলি থেকে অনেকটা দূরে মির্জাবাড়ির স্থান। নির্জন শান্ত পরিবেশ চারিদিকে। নেই কোনো গাড়ির হর্ন, কোলাহল পরিবেশ। সচরাচর শোনা যায় সেটা। আয়শা মির্জার স্বামী খুব শখ করে বাড়িটি তৈরি করেছিলেন। বাড়ির ব্যবসা বাণিজ্য শহরমুখী, যাতায়াতে সমস্যা হলেও তারা মির্জা বাড়ি ছাড়া আলাদা থাকার কথা বলে না। কাজ শেষে সবাই ফিরে আসে শান্তিনীরে। এই শান্তিনীর যেন একটা অশান্তিতে পরিণত হয়েছে, এমনটাই মনে করেন আয়শা। গত 9 মাস বাড়ির যেন পাতাল পুরীতে ডুবে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না, হয় না একসাথে খাওয়া দাওয়া।
সবাই যেন সেই 9 মাস আগেই পড়ে আছে। সব কিছুরই মূল যেন ইনায়া। এটাই মনে হয় আয়শা মির্জার। সোহানার আদিক্ষেতার জন্য চুপ করে যান, মাঝে মধ্যে ইনায়ার জন্য মায়াও হয় তার। 18 বছর বয়সেই বাবা মা হারানো, তারপর বিয়ে, সব কিছু ভাবলে ভীষণ মন খারাপ হয় ইনায়ার জন্য। তারপরও একটা কথা আছে না, মানুষ স্বার্থের কাঙাল, ঘুরে ফিরে সেই স্বার্থের পেছনেই ছুটে সব। 4 একর জায়গায় বিশাল বড় মির্জা বাড়িতে চারদিকে ঘিরে রয়েছে বড় প্রাচীর। বাড়ির বড় মূল দরজা হতে রাস্তায় কিছুটা এঁকেবেঁকে গিয়েছে সদর দরজা অবধি। তন্মধ্যে বাড়ির সামনে থামলো কালো একটা গাড়ি। বেরিয়ে আসে ইনায়া আর নিধি। দুজন বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় আয়শা মির্জা বসে বসে পান চিবোচ্ছে। নিধি সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। এক্ষুনি গোসল করতে হবে, বৃষ্টি কাণ্ড করেছে সে রাস্তায়। ইনায়ার সামনে এগোতেই খেকিয়ে উঠলেন আয়শা। এই এদিকে আয় তুই। ইনায়া মাথার ঘোমটা ভালো করে টেনে আয়শার সামনে আসে। কেন জানি দাদিকে তার ভীষণ ভয় করে। দাদি যে তাকে বাঁকা চোখে দেখে তা ভালো বুঝতে পারে ইনায়া, তবুও সে চুপচাপ থাকে। কেমন গেল তোর আজকের দিন? জি দাদি, ভালো। আয় আমার পাশে বস। পান খাওয়া দাঁতে হেসে বলে উঠলেন আয়শা মির্জা। ইনায়া আশ্চর্য হয় খানিকটা দাদির ব্যবহারে। এমন করে আয়শা তার সাথে কোনোদিন কথা বলেছে বলে মনে হয় না। ইনায়া মাথা নিচু করে বসে পড়ে তার পাশে। আয়শা মির্জা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, এমন করে কি তোর জীবন যাইবে? দেখ, আমি বাবা সাদাসিধে কথার মানুষ। এই বাড়িতে কিসের আশায় আছিস তুই বলতো? স্বামী দিয়েই তো স্বামীর সংসার। যেখানে সেটাই নেই, তাহলে এই বাড়িতে কেন পড়ে থাকবি বলতো? কিসের আশায়? যেখানে নাবান্তকে না দেখেই বাড়ি ছেড়েছে। মধ্যযুগের নারীরা একটা কথা বলতো, জানিস সেটা কি? ইনায়া দুপাশে মাথা নাড়ায়। অতএব জানে না সে। আয়শা মির্জা ভালো করে তাকায় ইনায়ার পানে। বলতো, জামাইরা হলো 7 ভাই, জামাই বিনা কেউ নাই। স্বামী যদি ভালো হয়, তার মুখের দিকে তাকিয়ে সারা জনম মানুষের কটু কথা শুনেও পার করা যায়। স্বামী হলো স্ত্রীর রক্ষক। স্বামীর বাড়িতে যতই বিলাসিতা, মানুষজন ভালো থাকুক না কেন, স্বামী যদি ভালো না হয়, বইয়ের কোনো মর্মই থাকে না। জীবনটা তো সামনে পুরোটা পড়েই আছে ইনায়া। নামানের আশায় না থেকে জীবনটা নতুন করে শুরু কর। এই বাড়িতে ঘুরে ফিরে তোর একটাই পরিচয়, নামানের বউ। সোহানা যতই তোর নিজের পরিচয় দেখ, সেটা তা মুছে যাবে না। আজ না কাল তোদের সম্পর্ক ভেঙেই যাবে। সোহানা ঠিক তোকে পড়াশুনো করিয়ে অন্যথায় বিয়ে দিবে। তখন লোক জানাজানি বেশি হবে। এর চেয়ে ভালো এখনই একটা ব্যবস্থা কর। আমরা তোর পাশে থাকবো। শক্ত কর নিজেকে। কথাগুলো বলে থামলেন আয়শা। ইনায়া অনুভূতি শূন্য হয়ে বসে আছে তার সামনে। মুখে কোনো কথা নেই। কথাগুলো তার অজানা নয়। আজ না কাল ঘরের ছেলে ঘরে ফিরবেই। তখন কোথায় ঠাঁই হবে তার? এর চেয়ে ভালো না আত্মসম্মান নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া। কিন্তু কই যাবে সে? পৃথিবীতে সে বড্ড একা। আয়শা মির্জা ইনায়ার মাথায় হাত বুলিয়ে দেন। রান্নাঘরের দিকে চোখ রাখেন। নিপা রান্না করায় ব্যস্ত। সতর্ক হয়ে বলে ওঠে, আমি যে এসব বলছি সোহানা যেন না জানে। পাছে বলবে আমি তোর কানে বিষ ঢালছি। এমনিতেই সিআইডি নিপা সারাদিন কোটনামে করতে থাকে আমার নামে। কে কার নামে কুটনামি করে গিন্নি? কথাটা শুনে চকিতে সামনে তাকায় আয়শা মির্জা। ঈশান দুষ্টু হেসে তার দিকে তাকিয়ে আছে। বিরক্তিতে মুখ কুঁচকালেন তিনি। ঈশান তাকে বড্ড চালায়। তোকে বলবো কেন? তুই আমাদের কথার মাঝে বাহাত ঢোকাচ্ছিস কেন? বারে, আমি তোমার কর্তা না। কথাটা বলে বসতে বসতে রান্নাঘরে থাকা নিপাকে হাঁক ছেড়ে ডাকে ঈশান এক গ্লাস পানি আনার জন্য। সামনে তাকায় ইনায়ের দিকে। মেয়েটির মায়াবী মুখটা বড্ড করুণ হয়ে আছে। একসাথে ইনায়ের জীবনে এত কিছু ঘটে গেছে, তার ধাক্কাটা সহজেই কাটিয়ে তোলার মতো নয় 18 বয়সী মেয়ের। ঈশান তাকানো অবস্থায় ইনায়া চোখ তুলে মিলিত হয় দুজোড়া চোখের দৃষ্টি। তড়িৎ গতিতে চোখের দৃষ্টি নামায় ইনায়া। ছেলের ডাক শুনে তাড়াতাড়ি করে পানি এনে নিলেন নিপা। ঈশান একটানে পুরো গ্লাস শেষ করে নিপার হাতে গ্লাস দিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, বড্ড খিদে পেয়েছে মাও। তোমার স্বামী, ভাসুর আর যা মিলে আমাকে প্রচুর খাটিয়েছে। সকাল থেকে অফিসে 1 কাপ চাও খেতে পারিনি। আহারে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। আর ইনায়া, তুমি বসে আছো কেন? নিধিকে নিতে খেতে আসো।
বলে রান্নাঘরে দৌড় লাগায় নিপা। বাকি সবাই আসার আগে দুপুরের রান্না শেষ করতে হবে। ইনায়া বরাবরই অবাক হয় ঈশানের প্রতি। সবার সাথে গম্ভীর রকচটা মানুষটা মা আর দাদির কাছে এলে বাচ্চা হয়ে যায়। নিপাও ছেলেকে 5 বছরের বাচ্চা ভাবে যেন। হ্যাঁ, আসছে নবাব, তোকে সবাই খাটাই। শোন, আমার 2 ছেলে সোনার টুকরো, তাদের নিয়ে যা তা বলবি না। আজকে আসতে দে তোর বাবার জ্যাঠাকে। তুমি কেমন গিন্নি হে? কর্তার দুঃখ বুঝো না? বয়স তো কম হলো না গিন্নি, কুটনামি কমাও। বাকি জীবন তো তোমার কুটনামিতেই পার হয়ে যাবে। ঈশানের কথায় তেতে ওঠেন আয়শা মির্জা। ইনায়া আস্তে করে ব্যাগ নিয়ে তার রুমে চলে যায়। সে সোহানা মির্জার সাথে কথা বলবে। দাদির কথাগুলো আসলেই সত্যি। এইভাবে জীবন চলবে না, শোক কাটিয়ে উঠতে হবে তাকে। ইনায়া যেতেই ঈশানের ওপর তেড়ে আসেন আয়শা। কানমলা দিয়ে রুষ্ট কণ্ঠে বলেন, তা আমি এখন এতই খারাপ? নিয়ে আয় নতুন গিন্নি, দেখি তার স্বামী ভক্তি আমার থেকে বেশি কিনা। ঈশান মুস্কি হেসে বলে ওঠে, আনবো তো, তাকে নিজ হাতে বানাবো আমি। লোহার চেয়েও শক্তি ইস্পাত ধুর, যার প্রতিঘাতে তুমি 10 টুকরো হবে আগু। তাই বলছি, কূটনৈতিক বুদ্ধি এখন কমাও। নিজের ঘরের বিছানায় শুয়ে আছে ইনায়া। বিকাল হতে চলল, দুপুরে খেতে যায়নি নিচে। নিধি এসে অনেকবার বলে গেছে, ইচ্ছা হয়নি তার। জীবনটাই হাঁপিয়ে উঠেছে প্রায়। সবাই তো ঠিকঠাক ছিল ইনায়ার জীবনে। মা বাবাকে নিয়ে তার সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। শুধু সুখ আর শান্তিতে ভরপুর তাদের ছোট্ট মধ্যবিত্ত সংসার। তাদের সুখে গ্রহণ হয়ে এলো একটা অ্যাক্সিডেন্ট। তারপর নিমেষেই সব কিছু উলটপালট হয়ে গেল। মা বাবা হারিয়ে সদ্য 18তে পা দেয়া বাচ্চা মেয়েটির কাছে তখন সব কিছুই দুঃস্বপ্ন মনে হয়েছিল। যেন ঘুম ভাঙতেই ঠিক হয়ে যাবে সব। কিছুতেই সম্মুখের ঘটনাগুলো তার মানতে ইচ্ছে হয় না। বরাবরের মতোই ইনায়া নিশ্চুপ থাকে। মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার, কিন্তু তারপরও গলার মধ্যে কান্না গিলে নেয়ার অসীম ক্ষমতা হয়ে গেছে এতদিনে। শোয়া থেকে উঠে বসে আলমারির কাছে যায় ইনায়া। সেখান থেকে বের করে 3 জনের হাস্যোজ্জ্বল একটা ছবি। হাত বুলায় ছবিটির উপর। মনে পড়ে 1 বছর আগের কথা। নাভানের সাথে ইনায়ার বিয়ে ঠিক হয়েছে তখন 2 মাস। সোহানা মির্জা বলেছিলেন নাভান ফিরতেই ইনায়াকে বউ করে ঘরে তুলবেন। তখন থেকে তার ছোট্ট কিশোরী মনে নাভানের জন্য সুপ্ত ভালোবাসা পুষেছিল। বিয়ে সংসার নিয়ে কত শত স্বপ্ন সে ভাস করে রেখেছিল মনের গহীনে। হঠাৎ বাবা মায়ের মৃত্যু, তারপর সোহানার সাথে এই বাড়িতে আসে, পরিশেষে নাভানের সাথে বিয়ে। সবকিছু ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইনায়ার। মা এসেছে ভাবি, তোমাকে যেতে বলেছে তার ঘরে। আচমকা নিধির কথায় ঘোর ভাঙে তার। চটজলদি উঠে দাঁড়ায় ইনায়া। মাথার কাপড় টেনে নিধির সামনে এসে জিজ্ঞেস করে, লাঞ্চ করেছে তারা? তোমার কথা জিজ্ঞেস করছিল। বলেছি খেয়ে শুয়ে আছে, খাইনি বললে সবাইকে বকবে। ঠোঁট উল্টে বলল নিধি। ইনায়া নিধির সাথে কথা বলতে বলতে সোহানার ঘরের সামনে এসে দাঁড়ায়। নিধি তার থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায়। মা ভাবির কথার মধ্যে থাকতে চায় না সে। শহরের বেশ সুনামধন্য একটা রেস্তোরাঁয় আমেরিকান ক্লায়েন্টদের সাথে মিটিং আছে নাভানের। ক্লায়েন্ট ইতিমধ্যে এখানে উপস্থিত, কিন্তু দেখা নাই নাভানের। নাভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শাফরান আহমেদ কখন থেকেই নাভানকে লাগাতার কল দিয়েই চলেছে, কিন্তু নাভান ফোন রিসিভ করছে না। সময়ের আগে চলা নাভান শাহরিয়ারের মিটিংয়ে লেট। ভাবতেই অবাক লাগছে শাফরানের। প্রায় 5 মিনিট পর হন্তদন্ত হয়ে রেস্তোরাঁয় আসে নাভান। পার্সোনাল বড় কেবিন বুক করা আছে সেখানে। 12 নম্বর কেবিনের দরজার পাশেই শাফরান দাঁড়িয়ে ওয়েট করছিল। আজকে ফর্মাল ড্রেসে নেই নাভান। পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক হুডি। শাফরান অনেক বিস্মিত হলো। অফিসিয়াল কাজে সবসময় নাভান ফর্মাল ড্রেসেই আসে। তার স্যারের মাথা ঠিক আছে তো? গুনে গুনে 20 মিনিট লেট স্যার। ঠিক আছেন আপনি? সবাই এসে গেছে? জি স্যার। সন্ধ্যার মিটিং শেষে ক্লায়েন্টের সাথে ডিনার করে বাড়ি ফিরবে নাভান। কেবিন নাম্বার 25। নাভানের অপোজিট পাশের কেবিন সেটা। ছোট্ট গ্লাসে রেড ওয়াইন ঢালছে লিও। মুখ তার কুচকে আছে অনেকটা। মাথা কিছুটা ঝাড়া দিয়ে এক টুকরো বরফ মুখে ঢুকায় সে। হাতের ওয়াইনের বোতলটা শব্দ করে টেবিলে রাখে লিও। গ্লাসের ওয়াইন এক চুমুকে শেষ করে বোতলে মুখ লাগিয়ে ডক ডক করে খেয়ে শেষ করে সেটা।
এতক্ষণ তাকে চুপচাপ পরখ করছিল জিসা। ছেলেটা দিনকে দিন প্রচুর পাগলাটে হয়ে যাচ্ছে। লিও ততক্ষণে আরেকটা বোতলে হাত দিতেই সেটা সরিয়ে দেয় জিসা। চোখ মুখ শক্ত করে বলে, আর কত গিলবি? পরে তো বাড়ি যাওয়ার শক্তি পাবি না। ঠোঁট ছড়িয়ে হাসল লিও। দুটা খেলেও আমি ফিট থাকবো, দেখাই খেয়ে। দরকার নেই স্যার, আমাকে খেয়ে দেখাতে হবে না আপনার। তন্মধ্যে কেবিনে ঢুকল অদিতি। মলিন চেহারা, উস্কো খুস্কো চুল, সব সময়ের মতো আবেদনময়ী হাসিটা ঠোঁটে নেই। পরনে হাঁটু অবধি স্কার্ট টপস। ক্লান্ত ভঙ্গিতে এসে বসে পড়ে জিসার পাশে। লিও আর জিসা অদিতির দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিধ্বস্ত অবস্থায় অদিতিকে দেখে জিসা হকচকিয়ে গেল। অদিতি কি হাল করছিস? তোর কোনো প্রবলেম হয়েছে? নাভান নাভান আমার সমস্যা। সরি, নাভান নাভান আমার সমস্যা। ও আমাকে নিজের লাইফে চায় না, আমাকে অ্যাভয়েড করছে সে। বিচলিত গলায় বলে ওঠে অদিতি। জিসা মাছি তাড়ানোর মতো বলে উঠল, এটা তো হবারই ছিল, কারণ সে কয়েক মাস ধরেই তো প্রতি উদাসীন ছিল। বাদ দে, ব্যাপার না। বাদ দিব কিভাবে? আমি সিরিয়াস রিলেশনে ছিলাম, তুই বুঝতে পারছিস না অবস্থা? কি বুঝবো বলতো? নাভানের গার্লফ্রেন্ড তো বছর ঘুরতে বদলাতে থাকে, এ আর নতুন কি? কিন্তু তোর সাথে সম্পর্কটা নিয়ে আমরা ভেবেছিলাম নাভানও তোর মতো সিরিয়াস, এমনটাও মনে হতো সবার, কারণ তোর সাথেই তার লং টাইম রিলেশন ছিল। বুঝলাম না কি হলো হঠাৎ। আমিও বুঝতে পারছি না। রিভেঞ্জ অফ নেচার, মেনে নে সব। এটা কোনো বিষয় হলো? এতক্ষণ চুপ করেছিল লিও। কথাটা বলেই অদিতির দিকে বাঁকা চোখে তাকায় সে। অদিতি লিওর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, কি বলতে চাইছিস? মেনে নেব? এত সহজ না সব কিছু মেনে নেওয়া। আমি এর শেষ দেখে ছাড়বো। সহজ অদি? প্রেগনেন্ট হওয়ার পরেও যদি অ্যাব্রোশন করিয়ে বয়ফ্রেন্ডকে জাস্ট ফ্রেন্ড বানানো হয়, তাহলে এটা আবার এমন কি? কথাটা শুনে রক্তিম চোখে লিওর দিকে তাকালো অদিতি। লিও শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। অদিতি বিরক্ত স্বরে জিসাকে বলে, আমি আসছি জিসা, কাল ক্যাম্পাসে দেখা হবে। বলেই বেরিয়ে যায় অদিতি। লিও বাঁকা হেসে আবার ওয়াইনের বোতলে হাত দেয়। জিসা অবাক হয়ে লিওকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? লিও তার ফোন বের করে জিসার হাতে দেয়। জিসা দেখতে পায় লিও নাভানকে কিছু ভিডিও ক্লিপ আর ডক্টরের দেয়া প্রেগন্যান্সির রিপোর্টের ছবি নাভানকে সেন্ড করেছে আরও 4 মাস আগেই। ছবি আর রিপোর্ট দেখে বিচলিত হয়নি জিসা, কারণ এইসব তার 3 বছর আগেই দেখা, যখন অদিতি লিওর সাথে ব্রেকআপ করেছিল। সব দেখে মন খারাপ করে জিসা বলে ওঠে, এইসব করে কি হবে বল? যা হারিয়েছিস তা আর পাওয়া যাবে না। মামুনি আসবো? সোহানা আর নাহিদ মির্জা বসে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। ইনায়ার ডাক শুনতেই তাকে রুমে আসতে বলে সোহানা। ইনায়া রুমে ঢুকতেই সোহানা তাকে নিয়ে বসিয়ে দিলেন। সামনে রাখলেন অনেকগুলো শপিং ব্যাগ। তিনি ইনায়ার পাশে বসে পড়লেন। একে একে বের করলেন অনেকগুলো চুড়িদার। এগুলো গায়ে জড়িয়ে দেখিস তো মা, সবগুলোই তোর জন্য এনেছি, খুব মানাবে তোকে। আরও একটা জিনিস আছে। বলে পাশ থেকে অ্যাপল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এনে ইনায়ার হাতে ধরিয়ে দিলেন তিনি। ইনায়া তাকাতেই হাসলেন তিনি। কবে থেকে কিনবো ভাবছিলাম, আজকে তোর বাবাই আর আমি গিয়ে নিয়ে এলাম। এটা দিয়ে কি করব আমি? দরকার পড়বে, আজকাল এটা ছাড়া চলে? আমার চাই না, কিছু বলবো তোমায়। ইনায়ার কথা শুনে তার দিকে গভীর দৃষ্টিপাত করেন সুহানা। এতক্ষণ ফোনে নজর রাখা নাহিদ মির্জাও ইনায়ার দিকে তাকালেন। ইনায়ার মুখটা অনেক শান্ত হয়ে আছে। সে সোহানার হাত ধরে মাথা নত করে বলল, মামুনি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। নিজের মেয়ের মতোই দেখো আমায়। আমাকে স্বাভাবিক করতে, সব কিছু ভুলে যেতে তুমি অনেকভাবেই চেষ্টা করেছো। কিন্তু আমার জীবনের এই দুঃখ, কষ্ট, বেদনা আমি কতটুকু মুছতে পারবো তা আমি নিজেও জানি না। তুমি যদি এখন জিজ্ঞেস করো কেন পারবো না, তাহলে বলবো আমি মরুভূমির প্রখর রোদের তপ্ত আগুনে পোড়া বালি মাটি নই, যে ইচ্ছে মতো পানি ঢাললেও ভিজবে না, তার শোষণ ক্ষমতা অনেক। আমি এক রক্তে মাংসে গড়া মানুষ, আমার কষ্ট হয়। নিজেকে সামলাতে অনেক রকমভাবেই আমি চেষ্টা করেছি, কিন্তু কোথাও গিয়ে আমি যেন এক ব্যর্থ মানবী। কখনো কখনো আমি এই জায়গায় হেরে যাই। আমি কেন অন্য সব মেয়েদের মতো স্বামী সংসার করব না?
আমার স্বামী কেন আমায় ভালোবাসবে না? নিজের ভাগ্য নামের দুর্ভাগ্যকে মানতে পারি না আমি কিছুতেই। আমি কি সত্যি এসব ডিজার্ভ করি? হয়তোবা করি। এ যাবৎ থামল ইনায়া। বড় করে নিঃশ্বাস ফেলে সে। সোহানা আর নাহিদ মির্জা নিশ্চুপ, চোখ তাদের ইনায়ের দিকে। ইনায়া ধাতস্থ করল নিজেকে। বাবা মা দুজনের মৃত্যুর পর মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম আমি। একটা ট্রমার ভেতর ছিলাম। বাবা মা নেই, মানতেই পারিনি তখন। এর 1 মাসের ভেতর আবার নাভানের দেয়া বেদনা, সব মিলিয়ে বিধ্বস্ত হয়ে উঠেছিলাম প্রায়। তখন এমনও সময় গেছে তোমাদের অজান্তেই নিজেকে শেষ করতে চেয়েছিলাম আমি। বলেই থামল ইনায়া। সোহানা আটকে উঠলেন। প্রায় নাহিদ মির্জারও একই অবস্থা। যদি কিছু করে ফেলত ইনায়া, মৃত্যুর পর কি জবাব দিতেন তিনি ইনায়ার বাবা মার কাছে? ধ্যান ভাঙল ইনায়ার কথা শুনে। কেন করিনি জানো? মৃত্যুর পরে জীবনের কথা ভেবে। নিজের জীবন দিয়ে তো আমি মৃত্যুর পরে সুখে থাকতে পারবো না, হব জাহান্নামী। এর চেয়ে ভালো দুঃখ কষ্টগুলো আমার ভেতরে নিয়েই বাঁচবো। আমি নিজেকে গুছিয়ে নেব ভেবেছি, কিন্তু এই বাড়িতে থাকলে আমি সেটা পাবো না। ক্ষণে ক্ষণে মনে হবে আমি এই বাড়ির কে, কিসের পরিচয় আছি আমি এখানে। নাভানের কথা মনে করে কিসের পরিচয় আছি আমি এখানে। নাভানের কথা মনে করে আমার বেশি কষ্ট হবে। 3 কবুল বলে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। ওনার প্রতি আমার আক্রোশ রাগ প্রচুর পরিমাণে থাকলেও ভালোবাসাটা আমি মনের গহীনে লুকায়িত রাখবো। সেটা শুধু আমার নিজের মনের অজান্তেই থাকুক, কেউ না জানুক সেটা। নাভান নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। তোমরা এখন তার প্রতি ক্ষোভ প্রকাশ করলেও একদিন ঠিকই মেনে নেবে, কারণ সে তোমাদের একমাত্র ছেলে। তখন আমি আর উনি কি করে নিজেদের ফেস করবো বলো? আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি পুরান ঢাকায় ফিরে যাব। নিজেকে ঠিক মানিয়ে নেব আমি। আমি এইখানে থাকলে সেটা পারবো না। প্লিজ মামুনি, মেনে নাও আমার কথা। সোহানা নিশ্চুপ হয়ে রইল। আজকে নিজেকে বেশি দোষী মনে হচ্ছে তার। এমন না করলেও তো পারতেন। এমনিতেই তপ্ত রোদে শুকনো শুকনো কাঠ, তিনি সেটা জ্বলন্ত আগুনে দিয়েছেন, সেটা তো জ্বলবেই। এত কিছুর পরও সোহানা ইনায়াকে পুরনো ঢাকায় যেতে দেবে না। ইনায়া ওখানে গিয়ে কি করে একা একা থাকতে পারবে? বাবা মায়ের স্মৃতি তার চোখে ভাসতে থাকবে সর্বক্ষণ। যতই বলুক একা চলতে পারবে, মেনে নিতে পারবে, কিন্তু বলা আর করে দেখানো অনেক তফাৎ। বাস্তবতা অনেক কঠিন। সদ্য ডিম ফোটা মুরগির ছানাকে যেমন করে মা মুরগি আগলিয়ে রাখে, তেমনইভাবে ইনায়াকে 18 বছর পর্যন্ত মানুষ করেছে তার বাবা মা। সে কি করে বুঝবে বাইরের দুনিয়াটা কি? সেখানে নিজের স্বার্থ বুঝে সবাই। এমন পৃথিবীতে ইনায়াকে একা ছাড়বেন না তিনি। সোহানা বিচলিত অনেকটা, তারপরেও নিরুত্তর। ইনায়া তাকিয়ে আছে তার দিকে উত্তরের আশায়। নাহিদ মির্জা ভাবলেন কিছুক্ষণ। আসলেই ইনায়ার কথাগুলো সঠিক, কিন্তু ইনায়াকে একা ছাড়াটা কতটা নিরাপদ হবে? তিনি অত্যন্ত শান্ত হয়ে বললেন, ইনায়া, তোমার কথায় যুক্তি আছে। এমন হুট করে সিদ্ধান্ত নিয়ে তোমাকে চলে যেতে দেওয়াটা কতটা ভালো হবে? তার উপর তোমার ফুফু আনিলা আর তার হাজবেন্ড কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল। তুমি জেনে থাকবে ইয়েনা, তোমার বাবা ব্যবসার খাতিরে আনিলার থেকে অনেক টাকা ধার নিয়েছিল। আনিলা ধার দেওয়া টাকা সহ পৈতৃক সম্পত্তির অধিকারে তোমাদের পুরো বাড়ি নিজের নামে করার দাবি জানিয়েছে। আমি বিষয়টা তোমাকে তখন জানাইনি। কিছু দিন পর তারা বাড়িটা দখল নিতে আসবেন। এমন অবস্থায় কি করে তোমাকে যেতে দিই? ইনায়া নিরাশ হলো প্রচুর। শেষমেশ ভিটে মাটিও ছাড়তে হবে। এখন কই যাবে সে? মাথা গোজার ঠাই কই? সব দিক অন্ধকার যেন। চকিতে মাথা তুলে বলল, মামার ওখানে দিয়ে এসো, ওখানেই থাকবো। নাহিদ মির্জা চাপা হাসলো। মেয়েটির বাড়িটা ছাড়তে কত তারা। জানি বাবা মায়ের প্রণয়ের সম্পর্ক ছিল, নানা মেনে নেয়নি তাদের। আমি কয়েকবার গিয়েছি সে বাড়ি। শেষবার মামাকে বাবা মায়ের মৃত্যুর দিন দেখেছিলাম। আমি গেলে নিশ্চয়ই আমায় ফেলে দেবেন না? নাহিদ মির্জা গম্ভীর মুখে বলে ওঠে, তারা তোমার কোনো খবর নেয়নি ইয়ানা। তুমি চিন্তা করো না, আমি তোমার বিষয়টা মাথায় রেখে হোস্টেল বা অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি? আমি ইনায়াকে কিছুতেই একলা ছাড়বো না। সোহানার কথায় বিরক্ত হয়ে গেলেন নাহিদ মির্জা। ইনায়া অবাক হলো। সোহানা মির্জা কঠিন স্বরে বলল, তুমি ঘরে যাও ইনায়া, আমি তোমার বিষয় ভেবে দেখব। ইনায়া গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে ছাদে গেল। যেভাবেই হোক তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি চাও তুমি সোহানা? সব কিছু কেন ঠিক হতে দিচ্ছ না? এইভাবে চললে না বানার ইয়ানার জীবনের কিছুই ঠিক হবে না।
ইনায়া যেতেই নাহিদ মির্জা সোহানাকে জিজ্ঞেস করলেন, রাগ হচ্ছে সে সোহানার প্রতি, এভাবে জীবন চলতে পারে? ইনায়ার কিছুই হবে না, আর জীবন আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। কিন্তু তোমার ছেলেটা আমার জানা নেই, সে নিজেই তার জীবন নরক বানিয়ে রেখেছে। আমি তাও নাভানের জীবন ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু সে হতে দিল কই। 12 পাত্রে মুখ দেওয়া যার অভ্যাস। সোহানা রাগান্বিত হয়ে বলে উঠল প্রায়। নাহিদ মির্জা ক্রোধিত নয়নে তাকালো স্ত্রীর প্রতি, কণ্ঠে আক্রোশ ঠেলে বলে ওঠে, তার জন্য তুমি দায়ী সোহানা, আর সাথে আমিও ছেলেকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি। নাহানের এই অবস্থার জন্য আমি দায়ী, তুমি কি করে বলতে পারলে? কেন বলতে পারবো না? ছোট থেকে তুমি নাবানের প্রতি নিজের জেদ চাপিয়ে দিয়েছ, সব কিছুতেই নিজের জেদ রাগকে প্রাধান্য দেওয়া ভালো না সোহানা। রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলে ওঠে নাহিদ মির্জা। তার মেজাজ বিগড়ে গিয়েছে প্রায়। সোহানা গম্ভীর মুখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলল, আমি নিজের জেদ রাগ কখন তোমাদের উপর প্রয়োগ করেছি? তোমার ছেলের বিগড়ে যাবার দোষ আমার উপর দিও না। সোহানার চিৎকার পাশের রুমে থাকা নিপা আর নওয়াজ মির্জার কান অবধি চলে যায়। তারা দুজনেই বিস্ময় নিয়ে তাদের রুমের সামনে আসে। আয়শা, ইনায়া, নিধি ও ঈশান ততক্ষণে চলে আসে, কারণ আজ পর্যন্ত সোহানা আর নাহিদ মির্জা দুজনেই নিজেদের সাথে উচ্চস্বরে কথা বলেনি। তাদের রুমের দরজা খোলা ছিল। নাহিদ মির্জা সোহানার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর আক্রোশ নিয়ে বলে, না, সেটা আর দেব না, কারণ আমিও সমান দোষী যে তোমার কথা শুনে নাবানকে কানাডায় পাঠিয়েছি, আলবুল করেছি ইয়ানার সাথে তার বিয়ে দিয়ে। এবার আমি সব ঠিক করব, আর ইয়ানার প্রতি কোনো দরদ দেখাবে না তুমি। ওদের জন্য যা করার আমি করব। কি করবে তুমি? হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করে দেবে? তাহলে শুনে রাখো নাহিদ, আমি ইনায়াকে অন্য কোথাও যেতে দিব না। তাদের দুজনের বিষয় আমি দেখব। ক্রোধিতভাবে বলে ওঠেন সোহানা। নাহিদ মির্জা রাগের বশীভূত হয়ে সোহানার দিকে আঙুল তুলে বলে, কি দেখবে তুমি ওদের কারো ভালো করতে পারবে না, ইয়ানারও না, আর রইলে নাবান তারও না, কারণ তুমি আর আসল মা নও। বিস্ফোরণ মন্তব্য করে ঘর থেকে বেরিয়ে গেলেন নাহিদ মির্জা। এতক্ষণ বাড়ির প্রত্যেকটা সদস্য নীরব শ্রোতা হিসেবে ছিলেন, যেন কেউই কিছু বলতে পারল না। নাহিদ মির্জার কথায় সবাই অবাক হলেও অবাকের চরম পর্যায়ে চলে গেছে ইনায়া। নাওয়ান সোহানার ছেলে নয়। সোহানা অবাক হয়ে তাকিয়ে রইলেন। সে নাওয়ানের মা নয়, কথাটা বলতে পারলেন নাহিদ মির্জা। এত বছরের আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছুই কি ফিকে? সে কি সত্যি নাওয়ানের মা হতে পারেনি? অতীতে সেই প্রায় ভুলেই যাওয়া সত্য আবার তাকে মনে করিয়ে দিলেন নাহিদ মির্জা। মনে করিয়ে দিলেন তার এতদিন সে শুধু মায়ের অধিকার দেখিয়েছিলেন নাওয়ানের উপর। ধপ করে চেয়ারে বসে পড়লেন সোহানা। পাথর বনে গিয়েছেন তিনি। নওয়াজ তার ভাইয়ের পেছন ছুটলেন। আয়শা আর নিপা সোহানার মাসে এসে দাঁড়ালো। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না তারা। আমি আসলেই সৎমা, তাই না? আয়শার দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠলেন সোহানা। কাঁদলেন আয়শা। সে জানে নাওয়ান সোহানার কতটা আপন। তিনি ভীত গলায় বলে, তুমি নাবানের মা সোহানা, নাহিদের কথা মন থেকে ফেলে দাও। জানোই তো ও সহজে রাগে না, রাগলে মাথা ঠিক থাকে না। বলে সোহানার মন ঠিক করার একটু চেষ্টা করেন তিনি, কিন্তু সফল হলেন কই। মুহূর্তেই কেঁদে ওঠেন সোহানা। ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে তার। ইনায়ার নিজের কাছে খুব খারাপ লাগছে, তার জন্যই এত ঝামেলা। কি করে ঠিক করবে সব? নিধি মায়ের কান্না দেখে গুমড়ে কেঁদে উঠল। তার মায়ের কান্না সহ্য হচ্ছে না। বাবা কি করে মাকে এই কথা বলতে পারল? নিধির পাশে দাঁড়ানো ঈশান, সে নিধিকে ধমক দিয়ে বলল, এমন সিরিয়াস মোমেন্টকে তুই কমেডি সিন বানিয়ে দিলি গাধি। চুপ কর, তোর কান্না দেখে আমার হাসতে মন চাইছে। কান্নার বেগ বাড়িয়ে দিল নিধি। ঈশানকে জড়িয়ে ধরে হাতের পাশে নাক মুছে কাতর কণ্ঠে বলে, মাকে থামতে বলো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। ও এক সর্দি মুসলি আমার সাথে ছোট মাকে থামাবো? তার আগেই তুই থাম গাধি, না হলে পুরো মির্জাবাড়ি আজকে কমেডি হল হয়েছে। ইনায়া পিছু ফিরে দৌড়ে নিজের ঘরে আসে। আর ভালো লাগছে না তার।
যে করেই হোক তার এই বাড়ি ছাড়তে হবে, না হলে ঝামেলা মিটবে কম বাড়বে বেশি। টেবিলের উপর নাভানের হাস্যোজ্জ্বল একটি ছবি রাখা, সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইনায়া। হঠাৎ মনে আসে নাভান সোহানার ছেলে না হলে কার ছেলে। ইনায়ার মনে হয় সে না জানলেও হয়তো বাড়ির সবাই সত্যটা জানে। আচমকা একটা জিনিস মনে আসতেই ইনায়া ঝটপট করে আলমারির কাছে যায়, সেখান থেকে বের করে একটা ডায়েরি। ইনায়ার মামা মিজানুল করিম তার বাবা মায়ের লাশ দাফন করে শেষবারের মতো ইনায়ার সাথে দেখা করতে এসেছিল। তখন কান্নারত ইনায়া মামার সাথে ভালো করে কথা বলতে পারেনি। মিজানুল করিম তাকে একটা নাম্বার লিখে দিয়ে বলেছিলেন কখনো দরকার পড়লে এই নাম্বারে যোগাযোগ করতে। এটা তার ছেলের নাম্বার, সে প্রায় সময় ঢাকার বাইরে থাকেন। ইনায়ার ভালো মতো নাম্বারটায় চোখ বুলায়, তারপর বিড়বিড় করে পড়ে সেটা ফাহাদ করিম। ইনায়া ভালো করে নামটা আওড়ায়, তাকে এই ফাহাদ করিমের সাথে দেখা করতে হবে। সে তার মামার ছেলে। ফোনটা বের করে নাম্বারটা ঠুকিয়ে ফোন করল ইনায়া। নিজেরই ব্যবস্থা করতে হবে। মিটিং করে রাতে ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায় নাভান। সাফরান গেছে পার্কিং প্লেস থেকে গাড়ি ঘোরাতে। কনকনে ঠান্ডা বাতাস বইছে, রাতের দিকে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। মোবাইলে সময় দেখল নাভান।